নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। রাজনীতির ময়দানে আজকে সবচেয়ে বড় প্রশ্ন যে বাংলাদেশ কোন পথে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন শুধু সরকার বদলের লড়াই ছিল না, এটা 1971 চেতনা বনাম নতুন জাতীয়তাবাদের দ্বন্দ্ব বলতে পারেন। সেকুলার বনাম ইসলামী রাজনীতি টানাপোড়েন আর আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত হিসাবের পরীক্ষা। আওয়ামী লীগ নিষিদ্ধ, বিএনপি নতুন মডারেট মুখ নিয়ে সামনে, আর জামায়াতে ইসলামী নিজেদের শক্তি প্রমাণে মরিয়া। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সবার নজর এখন ঢাকার দিকে। তাহলে কি বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ? বিএনপির রূপান্তর কতটা বাস্তব আর কতটা কৌশলগত? আজ আমরা পুরো চিত্রটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করব। রাজনীতিতে একটা জিনিস আমরা বারবার করে বলি, এখানে স্থায়ী শত্রু কিংবা স্থায়ী বন্ধু বলে কিচ্ছু নেই। যারা ভাবেন স্থায়ী বলে কিছু হয় রাজনীতির মধ্যে, তারা মূর্খের স্বর্গে আছেন। স্থায়ী থাকে শুধু জাতীয় স্বার্থ। কার সঙ্গে ঐতিহাসিক দ্বন্দ্ব ছিল, কে একসময় কাকে কি বলেছে, এসবের চেয়ে বড় প্রশ্ন হচ্ছে আজকের দিনে দেশের লাভটা কোথায়। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে এখন ঠিক সেই বাস্তব রাজনীতির খেলাই আমরা দেখছি। অনেকে অবশ্য প্রশ্ন তুলছেন, সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে বিএনপির যে ঘনিষ্ঠতা চোখে পড়েছে, তার মানে কি ভারত আওয়ামী লীগকে ছেড়ে দিল? বিষয়টা কিন্তু বুঝতে গেলে আমাদের আরো গভীরে যেতে হবে। এই বিষয়টা বলা যতটা সহজ, তার থেকেও কিন্তু কঠিন। এই নির্বাচনের প্রধান দুই শক্তি হিসেবে সামনে এসছে বিএনপি আর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোট। আওয়ামী লীগ এই নির্বাচনে পুরোপুরি নিষিদ্ধ ছিল, প্রথম থেকে অংশগ্রহণ করতে পারেনি। ফলে তাদের ভোট ব্যাংক কোথায় যাবে, এটাই বড় প্রশ্ন। বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের একটা বড় অংশের ভোটার বিএনপির দিকে ঝুঁকতে পারে। কেন? কারণ বিএনপি এখন নিজেকে আগের চেয়ে অনেক বেশি মডারেট, ডেমোক্রেটিক এবং ইনক্লুসিভ হিসেবে তুলে ধরেছে। আর এখানে ইতিহাসটা একটু বুঝতে হবে। 1971 সালে স্বাধীনতার পর আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদকে রাষ্ট্র পরিচয়ের কেন্দ্রে নিয়ে এসেছিল। তাদের বক্তব্য ছিল বাংলাদেশের পরিচয় বাঙালিত্ব, ভাষা আর সংস্কৃতির উপর দাঁড়ানো। অন্যদিকে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণা সামনে আনে, যেখানে ভূখণ্ড এবং ইসলামী ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়। এই দুই ধারণার সংঘাত বহুদিন ধরে রাজনীতির মেরুদণ্ড হয়ে রয়েছে। আওয়ামী লীগ নিজেকে সেন্টার লেফট, ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিল, আর বিএনপি ঐতিহ্যগতভাবে সেন্টার রাইট, ইসলামপন্থী পরিচয়ের দিকে ঝুঁকেছে। যারা আওয়ামী লীগ আর বিএনপিকে প্রথম থেকে জানেন এবং এদের বিশেষত্ব বোঝেন, তাদের কাছে বিষয়টা খুব পরিষ্কার। ইদানিং অনেকে না জেনেই ব্যাপারটাতে আলোচনা করছেন। কিন্তু রাজনীতি কখনো এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় না। সময়ের সঙ্গে সঙ্গে অবস্থান বদলে যায়, মানুষ বদলে যায়। আজকে বিএনপি বুঝেছে শুধু ইসলামী পরিচয় দিয়ে ক্ষমতায় ফেরা কঠিন হবে। বিশেষ করে জামায়াতে ইসলামী যদি একই মাঠে থাকে, তাহলে ভোট ভাগ হবে, এটা এক প্রকার নিশ্চিত ছিল। অলরেডি আমরা নির্বাচনে সেই ফলটা দেখতে পেয়েছি। তাই বিএনপি কৌশলগত দূরত্ব তৈরি করেছে জামাতের সঙ্গে। তারা এখন সংবিধান সংস্কার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, এইসব ইস্যু সামনে আনছে। এমনকি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়ে বলছে প্রতিশোধের রাজনীতি হবে না। আওয়ামী লীগের সমর্থকদেরও বার্তা দেওয়া হচ্ছে, আপনারা দেশদ্রোহী নন, আপনাদের জায়গা থাকবে। আর একটা বড় দিক হলো নেগেটিভ সেকুলারিজম। রাষ্ট্র ধর্মে হস্তক্ষেপ করবে না, সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে, এই ভাষা ব্যবহার করছে বিএনপি। এটা স্পষ্টত সেই লিবারেল ভোটারদের টানার চেষ্টা, যারা এতদিন আওয়ামী লীগের সঙ্গে ছিলেন শুধু বিকল্প না থাকার কারণে। একই সঙ্গে ব্যবসায়ী গোষ্ঠীর কাছেও বার্তা যে সিন্ডিকেট ট্যাক্স বা রাজনৈতিক চাঁদাবাজি হবে না কিংবা কমানো হবে, আর বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হবে। $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য নেওয়া হবে। বাংলাদেশের মানুষ কি বেছে নিয়েছে, তাদের চিন্তা ভাবনা কেমন, সেটা ভোটে আমরা প্রমাণ পেয়ে গেছি। গোটা বিশ্ব জেনে গেছে জামাতে ইসলামকে সমর্থন করেনি, কিছু সিট তারা পেয়েছে, কিন্তু সেই দিয়ে তারা বাংলাদেশ শাসন করতে পারছে না তারা। এখন আন্তর্জাতিক রাজনীতির দিকটা দেখুন। তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন বাংলাদেশের, সেই তারেক রহমান 17 বছর যুক্তরাজ্যে ছিলেন। ইন্টারপোল নোটিশ থাকা সত্ত্বেও তাকে হস্তান্তর করা হয়নি। অনেকেই মনে করেন যে পশ্চিমা শক্তির সময়ের অপেক্ষায় ছিল। শেখ হাসিনা ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখলেও চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের দিকে ঝুঁকেছিলেন। এতে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের কৌশলগত উদ্বেগ ছিল তার দিকে।
যেহেতু চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন সেটা আমরা প্রত্যেকেই জানি, বিশেষ করে বঙ্গোপসাগর অঞ্চলে। ফলে বিএনপির একটা গ্রুমড, পরিমিত, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নেতৃত্ব তৈরি হওয়া তাদের স্বার্থেও উপকারী। এটা প্রথম থেকেই তাদের নজরে ছিল। ভারতের অবস্থানও খুব হিসাবী, যেহেতু ভারতের প্রতিবেশী রাষ্ট্র, তারা খুব হিসাব করেই চলছে। ভারত সরাসরি কাউকে ছেড়ে দেয় না, আবার কাউকে পুরোপুরি আঁকড়েও ধরে না। যদি বিএনপি স্পষ্টভাবে প্রো ইসলামিস্ট বা তীব্র ভারত বিরোধী অবস্থান নেয়, তাহলে পশ্চিমা সমর্থন তারা কখনোই পাবে না। এটা তো এই বার্তাটা একদম পরিষ্কার। একই সঙ্গে ভারতও বুঝেছে যে বাংলাদেশে স্থিতিশীল সরকার দরকার, যে সরকার বাণিজ্য, ট্রানজিট ইস্যুতে সহযোগী হবে। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ সব ক্ষেত্রেই ভারত সংকটের সময় সাহায্য করে দেখিয়েছে যে দীর্ঘমেয়াদের সম্পর্কই আসল পুঁজি। যার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, সুবিধা কিন্তু তারই হবে। সুতরাং পুরো ছবিটা যদি আমরা দেখি তো বোঝা যায় এটা কেবল সরকার পরিবর্তনের নির্বাচন ছিল না, এটা 1971 উত্তরাধিকার বনাম নতুন জাতীয় পরিচয়ের একটা লড়াই হয়ে উঠেছিল। ইসলামী রাজনীতির মাত্রা কতটা হবে তার পরীক্ষা, আর আন্তর্জাতিক শক্তিগুলোর কৌশলগত ভারসাম্যর একটা বড় খেলাও বলতে পারেন। বিএনপি এখন নিজেকে নতুন আওয়ামী লীগ হিসেবে প্রেজেন্ট করতে চাইছে সবার সামনে, যে মডারেট, উন্নয়নমুখী, অন্তর্ভুক্তিমূলক, ধর্মীয় ছোঁয়া থাকবে না, আর থাকলেও সেটা প্রভাব পড়বে না। প্রশ্ন হচ্ছে এই রূপান্তর কতটা বাস্তব আর কতটা কৌশল, তার সময় অবশ্য উত্তর দেবে। তবে তারা যেভাবে জয়লাভ করেছে, বাংলাদেশের মানুষের তাদের প্রতি অনেক আশা ভরসা, অন্তত এই মুহূর্তে। জামাত ইসলামকে বাংলাদেশের মানুষ ছুড়ে ফেলে দিয়ে অনেক কিছু প্রমাণ করে দিয়েছে গোটা বিশ্বের সামনে। শেষ পর্যন্ত আবারও বলি, রাজনীতিতে আবেগ নয়, স্বার্থই হচ্ছে প্রধান চালিকা শক্তি। বাংলাদেশ, ভারত, পশ্চিমা শক্তি সবাই নিজেদের স্বার্থের অঙ্ক করছে। এখন দেখার বিষয় জনগণের রায় সেই অঙ্কের সঙ্গে মেলে কিনা। সবশেষে এসে আমার কাছে পুরো ঘটনাটা একটা পরিষ্কার বাস্তবতা তুলে ধরছে যে বাংলাদেশের রাজনীতি এখন শুধু দল বদলের কোনো খেলা হচ্ছে না, এটা পরিচয়, ইতিহাস আর ভবিষ্যতের একটা দিক নির্দেশনা নিয়ে বড়সড় পুনর্গঠনের মুহূর্ত চলে এসছে। 1971 উত্তরাধিকার এতদিন মূলত আওয়ামী লীগের রাজনৈতিক একটা সম্পদ ছিল। মুক্তিযুদ্ধের চেতনা প্রায় একচেটিয়া প্রতীক হয়ে উঠেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রতীক রাজনীতির হাতিয়ারেও পরিণত হয়েছে। যেখানে সমালোচকেরা প্রশ্ন তুলেছেন উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান আর সুশাসনের জায়গায় ইতিহাসকে বারবার সামনে আনা কি যথেষ্ট? এখন বিএনপি সেই ঐতিহাসিক বয়ানকে চ্যালেঞ্জ করছে। তারা বলছে মুক্তিযুদ্ধের অবদান শুধু একটা দলের হতে পারে না, একটা দলের নয়। রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ হবে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি আর প্রশাসনিক সংস্কার এবং অর্থনীতির পুনর্গঠনের মাধ্যমে। কথাগুলো শুনতে অবশ্যই ভালো লাগছে, আকর্ষণীয় মনে হচ্ছে এবং এটাই ঠিক মনে হচ্ছে, কিন্তু এখানেও কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্ন হলো এই পরিবর্তন কতটা আদর্শগত আর কতটা কৌশলগত। দীর্ঘদিন সেন্টার রাইট পরিচয়ে থাকা একটা দল হঠাৎ করে যদি নিজেকে সেকুলার, লিবারেল এবং রিকনসিলিয়েশনের ভাষায় উপস্থাপন করে, তাহলে স্বাভাবিকভাবেই সন্দেহ মানুষের তৈরি হবে। বিশেষ করে যখন সেই দল অতীতে কঠোর আন্দোলনমুখী রাজনীতি এবং জামায়াতে ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য সমালোচিত হয়েছিল। ইতিহাস আমরা কেউ ভুলিনি, প্রত্যেকে আমরা ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছি। তবে বর্তমানে তাদের মনোভাব একটু হলেও বিশ্ববাসী বুঝতে পারছে। জামাতে ইসলামের সঙ্গেই তারা প্রধান প্রতিদ্বন্দ্বিতায় এবার নেমেছিল। জামাতে ইসলামীও এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তারা নিজেদের শক্তি দেখাতে চেয়েছিল, কিন্তু নারীর ভূমিকা বা রাষ্ট্রের চরিত্র নিয়ে তাদের অবস্থান আধুনিক নগর ভোটারের মধ্যে প্রশ্ন তুলেছে। ফলে তারা পিছিয়ে পড়েছে। এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, যেখানে মানুষ কম খারাপ বিকল্প খুঁজছে। আসলে ভালো যদি না পান, কম খারাপের দিকেই ঝুঁকতে হবে, যাকে আপনার কম খারাপ বলে মনে হবে। বিএনপি ঠিক এই মানসিকতাকে কাজে লাগাতে চেয়েছিল। তারা জানতো যে লিবারেল ভোটারদের আশ্বস্ত করতে না পারলে ক্ষমতার সমীকরণ বদলানো কখনোই যাবে না। তারা ঠিক টাইমে ঠিক জিনিসটা বুঝতে পেরেছিল, আর সেই জন্য ফলাফল তাদের হাতে। আন্তর্জাতিক প্রেক্ষাপটও কম গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার একটা কৌশলগত কেন্দ্রবিন্দু। বঙ্গোপসাগর, চীন, যুক্তরাষ্ট্র, ভারত সবাই এখানে নিজেদের প্রভাব ধরে রাখতে চাইছে। ফলে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তাকে ভারসাম্য রাজনীতি করতেই হবে। অতিরিক্ত চীন ঘেঁষা হলে খুবই ঝুঁকি, যেটা শেখ হাসিনা সরকারের আমলে অনেক কথা উঠেছিল। অতিরিক্ত ইসলামপন্থী হলে আন্তর্জাতিক চাপ, আর অতিরিক্ত ভারত বিরোধী হলে অর্থনৈতিক বাস্তবতার সামনে এসে দাঁড়াবে। এটা আপনাকে স্বীকার করতেই হবে। এই বাস্তবতা বিএনপিকে নরম ভাষা ব্যবহার করতে বাধ্য করছে। আসলে বিএনপি বর্তমানে বুঝতে পেরেছে যে সবকিছু ধর্মীয় ওপরে চাপিয়ে দিলে টিকবে না। তবে সমালোচনার জায়গা এখানেই, কেবল ভাষা বদলালেই কি রাজনৈতিক সংস্কৃতি বদলে যাবে? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ,
বিচার বিভাগের স্বাধীনতা আর প্রশাসনিক সংস্কারের প্রতিশ্রুতি এইসব বাস্তবায়ন করতে শক্ত রাজনৈতিক সদিচ্ছা দরকার। ইতিহাস বলে ক্ষমতায় গেলে অনেক দলই প্রতিশ্রুতি ভুলে যায়, এটা আমরা জানি। তাই নাগরিক সমাজ এবং তরুণ প্রজন্মের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তারা যদি জবাবদিহিতার দাবি করে তবেই প্রকৃত পরিবর্তন সম্ভব, তা না হলে সম্ভব নয়। বাংলাদেশের এই নির্বাচন কোন পরিপ্রেক্ষিতে হয়েছে সেটা তো আমরা প্রত্যেকেই জানি। সেই ঐতিহাসিক জুলাই বিপ্লব যারা ছিল তারাও তো সব হেরে গেছে। শেষ কথা, এই নির্বাচন কেবল একটা দলের জয় বা পরাজয়ের গল্প নয়, এটা বাংলাদেশ কোন পরিচয়কে সামনে রেখে আগামী দশকগুলোতে এগোবে সেটাও নির্ধারিত হয়ে গেছে। ইতিহাসের আবেগ, ধর্মীয় পরিচয় আর উন্নয়নের প্রতিশ্রুতি সব মিলিয়ে যে নতুন সমীকরণ তৈরি হতে যাচ্ছে তা স্থায়ী হবে কিনা তা নির্ভর করবে ক্ষমতায় আসা শক্তির সত্যতা এবং জনগণের সচেতনতার উপরে। রাজনীতির দাবার বোর্ডে চাল অনেকেই চালেন, কিন্তু শেষ সিদ্ধান্তটা সবসময় জনগণের হাতেই থাকে। যদি বিএনপিও বেশি বাড়াবাড়ি করে তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশের জনগণ কিন্তু খুব সচেতন, তারাও উপযুক্ত জবাব ভবিষ্যতে যে কোনো সময় দিয়ে দেবে।